হ্যালো স্টুডেন্টস, হাউ আর ইউ? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 6 এর ইংলিশ সেকেন্ড পেপারের গ্রামার অংশের পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। তোমরা একটু দেখো, ভালো করে খেয়াল করো। এই চ্যাপ্টারটা 6 থেকে 10 পর্যন্ত থাকে। তারপরেও দেখা যায় যে এতবার করার পরে ভুল থাকে। এটাকে অনেকে একটু কম গুরুত্ব দিয়ে থাকে। আসলে সত্যি কথা বলতে মনে করে এটা ভুল হবে না বা হয় না, কিন্তু আসলে ভুল হয়। এখানে যে মার্কস থাকে টোটাল 4 বা 5 যাই থাকে, ওখানেও ওই তত মার্কস পাওয়া যায় না, বরাবর মার্কস ফুল পায় না। ভালো করে খেয়াল করো ওটাতে কী কী পাংচুয়েশন মার্কসগুলো আছে একটু দেখো। আচ্ছা, প্রথমে দেখো ফুল স্টপ নাম্বার 1, ফুল স্টপ দেখো, ফুল স্টপ নাম্বার 2 কমা, নাম্বার 3 সেমিকোলন। সেমিকোলন দেখো, একটা চিহ্নগুলো দেখো ভালো করে। কোলনের চিহ্ন দেখো ভালো করে। তারপর নাম্বার 5 নোট অফ ইন্টারোগেশন, প্রশ্নবোধক চিহ্ন। নোট অফ এক্সক্লেমেশন, এক্সক্লেমেটরি চিহ্ন। এরপর ড্যাশ, লম্বাটা দেখতে পাচ্ছ, ড্যাশ। তারপর ইনভার্টেড কমাস, ইনভার্টেড কমা বা উদ্ধৃতি চিহ্ন বলে বাংলায়, উদ্ধৃতি চিহ্ন বা ইনভার্টেড কমাস। নাম্বার 9 হাইফেন, ছোট একটা টান দেওয়া হাইফেন। এরপরে নাম্বার 10 অ্যাপোস্ট্রফি কমা। কেমন? তাহলে আমরা 10 রকমের মোটামুটি কমনলি ইউজড, বেশি পরিমাণে ইউজ করা হয় ইংলিশ সেন্টেন্সগুলোতে ওই পাংচুয়েশন মার্কসগুলো দেখলাম। আচ্ছা, এবার আমরা দেখবো এগুলার ইংলিশ লাইনগুলোতে তার ব্যবহার, এবং ব্যবহার যদি এগুলো যথাযথ না হয়, যদি ভুল হয়, তাহলে এটা তোমার ইংরেজি লাইনের অর্থ পরিবর্তন হয়ে যায় এবং এটা অ্যাকুরেটলি হয় না। এটা মূলত ইংলিশ লাইনগুলো ভুল হয়। তাই জন্য পাংচুয়েশন মার্কসের অ্যাপ্রোপ্রিয়েট ব্যবহার আমাদেরকে জানতে হবে। ওকে, প্রথমে দেখো ফুল স্টপ নাম্বার 1, ফুল স্টপ দেখো। ফুল স্টপের চিহ্ন দেখতে পাচ্ছ। আমরা সবাই এটা জানি যে এটার যে মেইন ব্যবহার সেটি হলো যে কোনো একটি বাক্য শেষ হলে তার শেষে দিয়ে এই চিহ্নটি বসে। যেমন মনে করো, আমি একটা এক্সাম্পল দিতে পারি। এক্সাম্পলটা দেখো, রিনা goes to school। দেখো রিনা, তাহলে রিনা goes to school, আমরা একটা সেন্টেন্স শেষ করলাম। রিনা goes to school শেষে কি দিলাম? এই ফুল স্টপ। ঠিক আছে, তাহলে নাম্বার 1 ফুল স্টপের ব্যবহার আমরা করলাম। এটা একটু হেডলাইন লিখি। আচ্ছা, তাহলে দেখো রিনা goes to school, তাহলে একটা বাক্য, এই ধরনের যত বাক্যই আছে সবার শেষে কি দিতে হবে? ফুল স্টপ দিতে হবে। যদি ফুল স্টপ না দেওয়া হয় তাহলে এটা ইনকমপ্লিট লাইন, লাইনটা শেষ হয় না। তো এটা সম্পূর্ণ বাক্য শেষ করার পরে যে চিহ্ন বসে সেটি হলো ফুল স্টপ। কেমন? ওকে, তাহলে আরেকটি ব্যবহার দেখো ফুল স্টপ কোথায় বসে, সেটা হলো যেমন অ্যাব্রিভিয়েশন ওয়ার্ডগুলো ওয়ার্ডগুলোতে বসে। যেমন মনে করো BA, কেমন? বি ফুল স্টপ এ, তাহলে এখানে আমরা ফুল স্টপ দিলাম, বি ফুল স্টপ এ ফুল স্টপ। তারপর আরেকটা দেখো MA, তাহলে এম ফুল স্টপ এ ফুল স্টপ, অথবা আরো এরকম অনেক হতে পারে, যেমন MBBS, কেমন LLB। যতগুলো অ্যাব্রিভিয়েশন আছে তাহলে সবগুলোর মানে মেইন প্রথম অক্ষরের পরে একটা ফুল স্টপ দিতে হবে। তাহলে তুমি ফুল স্টপের দুটো ব্যবহার দেখলে। কেমন? ওকে, আচ্ছা, এবার দেখো নাম্বার 2 কমা। আচ্ছা, তাহলে কমা মূলত আমরা কোথায় ব্যবহার করি? কমা মূলত আমরা ওই সকল জায়গায় ব্যবহার করি বাক্যে যেখানে অল্প থামার প্রয়োজন হয়, যে লাইনের মাঝখানে বা অন্য কোথাও অল্প থামার যেখানে প্রয়োজন হবে সেখানে আমরা কমা ইউজ করব। এবার দেখো তো তার কি শ্রেণী বিভাগ, মানে কোথায় কোথায় অল্প ব্যবহারের প্রকার দেখো। যেমন মনে করো কয়েকটা
শব্দকে যদি আমরা যোগ করতে চাই এক্সট্রা কোনো ওয়ার্ড বা ফ্রেজ তখন কমা দিতে হয়। যেমন মনে করো সেলিম, রহিম, রুমা and Shima join the party. দেখো এখানে আমি কতগুলো ব্যক্তিকে এখানে যুক্ত করলাম, সেলিম, রহিম, রুমা, এরপর এন্ড দিয়ে দিলাম। বাট এন্ডের আগে দেখো তিনজন ব্যক্তিকে আমি যুক্ত করলাম, তো এদের দুইজনের মাঝখানে কমা দিতে হলো। কেমন? তাহলে স্বল্প বিরতির কারণে এই শব্দগুলোর পেছনে কি দিতে হলো? কমা আমরা ইউজ করলাম। তো এখানে কমা ব্যবহার তোমরা দেখলে। এবার আরেকটা কমার ব্যবহার দেখো, কোনো একটি বড় লাইনে বড় সেন্টেন্সের প্রথমে যদি কনজাংশন থাকে তাহলে ওই কনজাংশন যুক্ত বড় বাক্যের মাঝখানে কমা বসে। যেমন দেখো as he was ill he couldn't go to school. ওকে দেখো তাহলে as he was ill দুটি ক্লজ নিয়ে বাক্যটি তৈরি। as he was ill ক্লজ মানে বাক্যাংশ, তাহলে এটা একটা ক্লজ, he could not go to school এটা একটা ক্লজ বা বাক্যাংশ। দুটো বাক্যাংশের মাঝখানে কমা ব্যবহার করতে হয়। আর কখন করতে হবে? যদি প্রথমে কনজাংশন সিন্স বা যদি অনেক আছে অনেক, কেমন? আমি একটা দেখালাম কনজাংশন প্রথমে থাকলে বড় বাক্যগুলোর মাঝখানে কি দিতে হবে? দুটো বাক্যের মাঝখানে কমা দিতে হবে। ওকে, কিন্তু আরেকটা ব্যাপার আছে, যদি এই অংশটা যদি প্রথমে বসে তাহলে কমা দিতে হবে না। he couldn't go to school as he was ill তখন কমার প্রয়োজন নাই। বাট যখন কনজাংশন যুক্ত অংশটি বা ক্লজ বা বাক্যাংশটা আগে বলবে তাহলে মাঝখানে কমা ইউজ করতে হবে। কেমন? এই আমরা কমার আরেকটা ব্যবহার দেখলে, এরপর আরো দেখো যেমন মনে করো আমরা আরো কমা ইউজ করি যখন কোনো বাক্যে ইয়েস নো এই জাতীয় শব্দ থাকে। দেখো ইয়েস নো, ওকে, ইয়েস নো এই জাতীয় শব্দগুলো যখন থাকবে বাক্যে, এরপরে যদি কোনো অতিরিক্ত শব্দ থাকে তখন এদের পরে কমা ইউজ করে লিখতে হবে। যেমন দেখো ইয়েস আই এম এগ্রি, ওকে, তাহলে ইয়েস এর পরে একটা কমা আমি দিলাম, এভাবে দিতে হবে, একটা কমা ইউজ করতে হবে ইয়েস এর পরে। এরপরে নো, নো দিয়ে দেখো নো হি did not go there, তাহলে নো দিয়ে একটা আমি নোদের পরে কমা ইউজ করলাম, কারণ নো এর পরে এবং ইউজ এর পরে অতিরিক্ত শব্দ আছে, যে কারণে এখানে কমা দিয়ে তুমি বাক্যটি শেষ করতে হবে। তাহলে এটাও কমার একটা বিশেষ ব্যবহার তোমরা দেখলে। আচ্ছা, এরপরে দেখো আবার যেমন মনে করো ক্লাস 8 থেকে যেটা আছে ন্যারেশন, ওই ন্যারেশনের শুরুর আগে একটা কমা ইউজ করতে হবে। দেখো he said I am busy, he said, হ্যাঁ, তার ন্যারেশন বলতে আমরা ক্লাস 8 থেকে যেটা শুরু করি ডাইরেক্ট এন্ড ইনডাইরেক্ট স্পিচ ন্যারেশন বলতে যেটা বোঝায়, এটা ডাইরেক্ট ন্যারেশন একটা লাইন, তার এর আগে দেখো রিপোর্টেড স্পিচ, দিস ইজ রিপোর্টেড স্পিচ। হ্যাঁ, এর আগে যে রিপোর্টিং ভার্ব থাকে, কেমন, এই রিপোর্টিং ভার্ব লেখার পরপরে তোমাকে একটা কমা ইউজ করতে হবে। হি সেড, কমা আই এম বিজি, এর পরের অংশ। তাহলে এর আগে রিপোর্টেড স্পিচের আগে তোমাকে একটা কমা ইউজ এখানে করতে হবে। এটা একটা কমার আরেকটি ব্যবহার। আচ্ছা, কমার আরো দুটো ব্যবহার দেখো। আমরা যখন চিঠি বা অ্যাপ্লিকেশন লিখি তখন সেখানে যখন সম্ভাষণ করি ডিয়ার ফ্রেন্ড, তখন একটা কমা দিতে হয়। দেখো ডিয়ার ফ্রেন্ড
জনি, জনি এই কমা। তাহলে ডিয়ার ফ্রেন্ড কমা অথবা ডিয়ার জনি কমা, আমি যে সেলিব্রেশন যেভাবে করি, অ্যাড্রেসিং বা সম্ভাষণ যেভাবে করি, তার পরে কিন্তু একটা কমা অবশ্যই তোমাকে ইউজ করতে হবে। কেমন? এই একটা কমার ব্যবহার আবার দেখো, চিঠি শেষ করার পরে, অ্যাপ্লিকেশন শেষ করার পরে নিচের অংশে যে একটা কমা ইউজ করতে হবে, দেখো ইউজ ফেথফুলি এ কমা। তাহলে ইউজ ফেথফুলি দিয়ে একটা কমা দিতে হলো, না হলে তোমার একটা গ্রামাটিক্যালি রং, যদি না দেওয়া হয় গ্রামাটিক্যালি রং হবে, ভুল হবে। ইউজ ফেথফুলি অথবা ইউজ সিনসিয়ারলি কমা, এরপরে তুমি নাম দিতে পারো যা বা চিঠিতে যা দেওয়া হয়। তাহলে এখানে কি হলো, এদের পরে চিঠি শেষ করার পরে যে ইউজ ফেথফুলি ইউজ সিনসিয়ারলি লেখা হয়, তার শেষে একটা কমা দিতে হবে। এটা কমার আরেকটা বিশেষ ব্যবহার। কেমন? ওকে, এবারে আমরা কমা শেষ করলাম। এবার দেখো সেমিকোলন নাম্বার 3। সেমিকোলন, আচ্ছা সেমিকোলনটা মূলত একটু বেশি বাক্যের মাঝখানে একটু বেশি থামার প্রয়োজন হলে তখন আমরা সেমিকোলন ব্যবহার করি। তারপরে কমা থেকে আরেকটু বেশি থামতে প্রয়োজন হলে তখন সেমিকোলন ইউজ করি। আচ্ছা, এরপরে দেখা সেমিকোলনের ব্যবহার দেখো। সেমিকোলন ইউজ করতে হলে প্রথমে যেটা আছে সেটা নিয়ম, সেটা হলো যে কিছু স্পেশাল কিছু ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলো যখন বাক্যের মাঝখানে বসবে তখন এর আগের যে বাক্য অংশ থাকে ঠিক এর পরে সেমিকোলন ইউজ করতে হয়। যেমন মনে করো ওয়ার্ডগুলো আগে দেখায়, যেমন করে ইয়েট, ইয়েট, দেয়ারফর, সো, তারপরে হাউএভার, কেমন, স্টিল। ওকে, এই জাতীয় শব্দগুলো যদি বাক্যের মাঝখানে বসে, হ্যাঁ, তখন এর মাঝখানে বসার পরে এর আগের অংশ যে ক্লজটা আছে এরপরে সেমিকোলন ইউজ করতে, তার মানে জাস্ট এদের আগে ইউজ করতে হয়। দেখো লাইনটা দেখো, she tried heart and soul, he tried heart and soul, a comma, yet তথাপি, তথাপি she could not pass, she couldn't pass in the exam দাও। তাহলে দেখো এখানে সেমিকোলনটা আমি কোথায় ইউজ করলাম, এই যে বলেছি এই শব্দগুলো বাক্যের মাঝখানে থাকলে এর আগের যে ক্লজ বা বাক্য অংশ থাকবে এদের পরে। ওকে, তাহলে বলেছি কি এই শব্দগুলো বাক্যের মাঝখানে থাকলে এবং এর আগে যদি একটা ক্লজ থাকে তখন এই ক্লজের পরে, জাস্ট এই ক্লজের পরে, তার মানে কি, তার মানে এই শব্দগুলোর আগে সেমিকোলন ইউজ করতে হবে, কারণ এখানে একটু বেশি থামার প্রয়োজন হলো তাই। ওকে, এটা একটা ব্যবহার দেখলে সেমিকোলনের। আরেকটা ব্যবহার দেখাও, আরেকটা ব্যবহার হলো যে তাও অতিরিক্ত একটু বেশি থামার কারণে বাক্যের মাঝখানে কিভাবে বসে দেখো, the leader was kicked, the followers escaped, হ্যাঁ, নেতাকে মেরে ফেলা হলো এবং অতঃপর তার যে অনুসারীরা তারা সব পালিয়ে গেল। the leader was killed, নেতাকে মেরে ফেলা হলো, তার অনুসারীরা, হ্যাঁ, escaped, পালিয়ে গেল। তাহলে এই জায়গায় দেখো এটা কিন্তু ফুল সেন্টেন্স, ফুল সেন্টেন্সের মাঝখানে কি হলো, সেমিকোলন ব্যবহার করতে হলো, কারণ কি আমাদের এখানে বেশি পরিমাণে একটু থামার প্রয়োজন হলো। ওকে, তাহলে সেমিকোলন ব্যবহার তোমরা দেখলে। ওকে, এরপর চলে আসো নাম্বার 4 কোলন। আচ্ছা, কোলন
কোলন। এই কোলন বা কোলন ড্যাশ আমরা কোলনে ইউজ করি, তাহলে কোলনটা ইউজ করে করে অল্প কয়েকটা জায়গায় দেখো কোলন কোথায় ইউজ করা হয়। যেমন মনে করো প্রথমত কোনো উদাহরণ দিতে কোলন ইউজ করা হয়। কিরকম দেখো, I need the things, আমার এই জিনিসগুলোর প্রয়োজন, বুক, পেন্সিল, ব্রেস, and a bag. ওকে, তাহলে এই যে ইউজ করলাম কোলন, উদাহরণ দিই কিছু বর্ণনা করার ক্ষেত্রে আমরা এই কোলনটা ইউজ করি। আবার দেখো আরেকটা ব্যবহার, সেটা হলো টাইটেল ইউজ করতে। আমরা যখন কোনো স্টোরি বা কোনো কিছু লিখে টাইটেল শিরোনাম দিতে লাগে, আচ্ছা এটা মুছে দিলে, যেমন মনে করো টাইটেল, তাহলে কি দিলাম টাইটেল। তাহলে এখানে একটা কোলনার ইউজ দেখলেন, a fox without a tail, তাহলে fox without a tail, তাহলে যে শিরোনাম দিলাম তারপরে কিন্তু এই কোলনটা ইউজ করতে হবে, কেমন? আচ্ছা, এটা একটা আরেকটা ব্যবহার দেখলে। আবার এরপরে আরেকটা ইউজ আছে দেখো কোলনের, যেমন মনে করো নাটকের ডায়লগ লেখার ক্ষেত্রে, চরিত্রগুলো নামের পরপরে কোলন ইউজ করতে হয়। কিরকম দেখো, হ্যামলেট একটা উইলিয়াম শেক্সপিয়ার বিখ্যাত নাটক, এবং সেই নাটকের প্রধান চরিত্র হচ্ছে ব্যক্তি হচ্ছে হ্যামলেট। তার একটা ডায়লগ এখন, টু বি অর not to be, that's the question. এটা ইংরেজি বিখ্যাত লাইন, to be or not to be, that's the question. কেমন? এটা অর্থ কি? এটা অর্থ হচ্ছে যে হবে কি হবে না, করবো কি করবো না, সেটাই এখন প্রশ্ন। তাহলে দেখো এই হ্যামলেট চরিত্রটির নামের পর পরে কোলন ইউজ করতে হলো, এটা কোলনের একটা বিশেষ ব্যবহার। ওকে, তাহলে কোলনটা আমরা বুঝলে। এরপর দেখো নোট অফ ইন্টারোগেশন নাম্বার 5। নোট অফ ইন্টারোগেশন অথবা ইন্টারোগেটিভ সাইন বা মার্কস, ইন্টারোগেটিভ সাইন অথবা মার্ক। তাহলে প্রশ্নবোধক চিহ্ন, আমরা সবাই জানি কোনো প্রশ্ন করতে গেলে আমরা যখন প্রশ্নবোধক লাইন তৈরি করি, লিখি বা বলি, বিশেষ লেখার ক্ষেত্রে তখন এটা চিহ্নটা ইউজ করতে হবে। কেমন? লাইন দেখো, ওয়ার্ড ডু ইউ ওয়ান্ট, কেমন? হোয়াট ডু ইউ ওয়ান্ট, শেষে কি দিতে হবে? প্রশ্নবোধক চিহ্ন। আর আমি এখানে প্রশ্ন জিজ্ঞেস করছি, ঠিক আছে? এটা কোনো সাধারণ স্টেটমেন্ট বা বর্ণনামূলক লাইন নয়, এটা প্রশ্নবোধক লাইন। তাহলে এই চিহ্নটা না দিলে মানে লাইনটাই অর্থহীন হয়ে যাবে, তার মানে কি এটা গ্রামাটিক্যালি রং, ইনকারেক্ট বা রং হবে। কেমন? আচ্ছা, প্রশ্নবোধক লাইন আরও হতে পারে, যেমন হোয়াট হয়ে ডাব্লিউএস কোশ্চেন দিয়ে, আবার মনে করো অক্সিলিয়ারি ভার্ব সামনে এনেও, যেমন মনে করো আর ইউ রিডিং নাও, তোমার এই যে অক্সিলিয়ারি সামনে আনলাম, এরকম যত অক্সিলিয়ারি সব অক্সিলিয়ারি সামনে এনে কোশ্চেন প্রশ্নবোধক লাইন তৈরি করতে পারো, এবং শেষে কি দিতে হবে? ইন্টারোগেটিভ চিহ্ন দিতে হবে। যেমন ডাব্লিউএস কোশ্চেন দিয়ে হোয়াট, হোয়েন, হাউ, ওরকম 9টা আছে, ওগুলো দিয়েও হবে প্রশ্নবোধক লাইন, শেষের চিহ্ন। আর অক্সিলিয়ারি ভার্ব সামনে নিয়েও সেন্টেন্স হবে কোশ্চেন, প্রশ্নবোধক লাইন, শেষে কোশ্চেন মার্ক দিতে হবে। এটাই মানে কোশ্চেন মার্কের নোট অফ ইন্টারোগেশনের ব্যবহার। এরপর দেখো 6 নাম্বার, আচ্ছা 6 নাম্বার হচ্ছে নোট অফ এক্সক্লেমেশন। অথবা যেটা অন্য নামে ডাকা যায়
নোট অফ এক্সক্লেমেশন বা এক্সক্লেমেটরি সাইন। সাইন পাবলিক মার্ক। আচ্ছা, তাহলে কি আশ্চর্যবোধক চিহ্ন বলি আমরা। মূলত এটা কোথায় ইউজ করা হয়? এটা মূলত কোনো ভাব আবেগ প্রকাশ করতে, খুব আনন্দ বা দুঃখ, কেমন এই জাতীয় বিষয় প্রকাশ করতে আমরা এই নোট অফ এক্সক্লেমেশন বা এক্সক্লেমেটরি সাইনটা বা মার্কটা ইউজ করি। আবার দুই একটা লাইন দেখো, এক্সাম্পল দেখো। Hooray! Hooray! We have won the game. We have won the game. বা ম্যাচ যেটা দিই, তাহলে এখানে একটা এক্সক্লেমেটরি সাইন ইউজ করলাম। কেন? এটা আনন্দ প্রকাশ করছে। আবার দুঃখ প্রকাশ ক্ষেত্র হবে, দেখো অ্যালাউস, অ্যালাউস, এরপর দিলাম অ্যালাউসের ফাদার died yesterday. তাহলে এখানেও বিষাদ বা দুঃখ প্রকাশ করছে, তাই অ্যালাউসের পরে কি দিলাম? এক্সক্লেমেটরি সাইন দিলাম। আবার বাক্যের শেষেও হতে পারে এক্সক্লেমেটরি সাইন। দেখো what a nice place this is. তাহলে এখানে অক্সিলিয়ারি বা যে ভার্বটি থাকে সেটা শেষে যাবে, কেমন? তাহলে হোয়াট এ নাইস প্লেস দিস ইজ অথবা ইট ইজ, শেষে কি চিহ্ন দিলাম? হ্যাঁ, এক্সক্লেমেটরি সাইন আমার দিলাম, কেমন? তাহলে এগুলো বিস্ময় আনন্দ প্রকাশ করতে, ভাব আবেগ প্রকাশ করতে নোট অফ এক্সক্লেমেশন বা এক্সক্লেমেটরি সাইন ইউজ করতে হবে, না হলে এটা এই লাইনটা গ্রামাটিক্যালি রং হবে, কেমন? ওকে, এবার চলে আসি নাম্বার 7 ড্যাশ। দেখো ড্যাশ, ড্যাশ দেখতে পাচ্ছ তোমরা, একটু লম্বা টান দিলাম ড্যাশ। এটা মূলত ইউজ করা হয় কোনো কিছু আইটেম বা কোনো শব্দকে বর্ণনা করার পরে অথবা আগে। কিরকম দেখো, হি lost everything. Okay, he lost everything: money, health, reputation, okay, তাহলে he lost everything, এরপর একটা ড্যাশ দিলাম। মানি, দেখো এটার ব্যবহার দেখো, এই যে জিনিসগুলো বর্ণনা করছে আমি বিষয়গুলো, মানি, হেলথ, রিপুটেশন, হাউস, তাহলে এই প্রত্যেকটা আইটেমকে ইন্ডিকেট করছে এই ড্যাশটা দিয়ে। হি লস্ট এভরিথিং, কি মানি, হেলথ, রিপুটেশন, এরকম সো অন, আর অনেক হতে পারে। আবার এই শব্দগুলো যদি আমি আগে ইউজ করি তারপর ড্যাশ ইউজ করা যাবে। দেখো কিরকম, মানি, হেলথ, রিপুটেশন, হাউস, এরপর ড্যাশ ড্যাশ, লস্ট এভরিথিং। দেখতে পাচ্ছ? তাহলে কি হলো, এই জিনিসগুলোকে একসাথে বর্ণনা করার ক্ষেত্রে এই ড্যাশটা সাহায্য করেছে। তাহলে হি লস্ট এভরিথিং ড্যাশ মানি, হেলথ, রিপুটেশন, সো আর মানি, হেলথ, রিপুটেশন, কেমন? রিপুটেশন মানে সুনাম, রিপুটেশন, হাউস, ড্যাশ, লস্ট এভরিথিং। ওকে, তাহলে ড্যাশের ব্যবহারটা মূলত এই। ওকে, এরপর চলে আসে ইনভার্টেড কমা। ইনভার্টেড কমা দেখো নাম্বার 8। ইনভার্টেড কমাস, আচ্ছা আমরা বাংলা বলে উদ্ধৃতি চিহ্ন। আচ্ছা, এটা মূলত ইউজ করা হয় কোনো ব্যক্তি
ব্যক্তির উদ্ধৃতিকে বন্ধন করার জন্য, যেমন মনে করো he said I went to market. তাহলে he said I went to market. তাহলে তিনি বললেন যে আমি বাজারে গিয়েছি, তার মানে ওনার বক্তব্য উনি বাজারে গিয়েছেন। তাহলে ইনভার্টেড কমার ভিতরে আমি বাজারে গিয়েছি, আমি ওই ব্যক্তিটি বাজারে গিয়েছেন সেটা প্রকাশ করতে এই ইনভার্টেড কমার ব্যবহার এখানে দিতে হবে। ওকে, তাহলে কি বুঝলেন? কোনো ব্যক্তির বক্তব্যকে তুলে ধরতে ইনভার্টেড কমা ইউজ করতে হয়, এটা একটা ব্যবহার। আরেকটা ব্যবহার দেখো, কোনো নির্দিষ্ট একটি শব্দকেও উল্লেখ করতে এটি ব্যবহৃত হয়। যেমন ধরো I read রবীন্দ্রনাথ গীতাঞ্জলি। ওকে, তাহলে I read রবীন্দ্রনাথ গীতাঞ্জলি। তাহলে গীতাঞ্জলি এই বিখ্যাত কাব্যগ্রন্থটাকে বিশেষ করে বোঝাচ্ছে, নির্দিষ্ট করে এখানে বলা হচ্ছে। তাহলে এখানে ইনভার্টেড কমা ইউজ করতে হবে। কেমন? এই হলো ইনভার্টেড কমার ব্যবহার। এরপর দেখো নাম্বার 9 হাইপেন। হাইপেন দেখো, হাইপেন হচ্ছে ছোট একটা টান, এটা আমরা কোথায় ইউজ করি? এটা মূলত জয়েন্ট কিছু কম্পাউন্ড ওয়ার্ড আছে ইংলিশে, এগুলোর মাঝখানে মাঝখানে ইউজ করা হয়। দেখো যেমন করো ফাদার ইন ল, শ্বশুর মশাই, ফাদার ইন ল শ্বশুর মশাই, আর মাদার ইন ল শাশুড়ি মশাই, আর ব্রাদার ইন ল সিস্টার ইন ল। বুঝতে পারছো? কেমন? তাহলে এই জাতীয় শব্দ ইউজ করতে হবে। মাদার ইন ল দেখালাম, ঠিক আছে না? জয়েন্ট ওয়ার্ডগুলোতে মাঝখানে মাঝখানে বসে। আবার দেখো আরেকটা ব্যাপার হলো যে ইংরেজিতে প্রিফিক্স যুক্ত করে নতুন শব্দ তৈরি করার ক্ষেত্রেও কিন্তু হ্যাপেন বসে। যেমন মনে করো রি ওপেন, রি ওপেন, রি প্রিফিক্স যুক্ত করে ওপেনের আগে হ্যাপেন দিতে হলো। তাহলে রি ওপেন কিন্তু একটা মেইন শব্দ, কিন্তু রি যখন যুক্ত হলো প্রিফিক্স এর মাঝখানে হ্যাপেন দিতে হবে। আরো দেখো প্রি লিবারেশন, স্বাধীনতা পূর্ব। কেমন? প্রি হাইপেন লিবারেশন। তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ হাইপেন ইউজ করেছি। কেমন? তাহলে এগুলো একটা ব্যাপার ইউজ। আরেকটা ব্যাপার হচ্ছে যে একটু ইম্পর্টেন্ট, সেটা হলো যে ইংলিশ লাইন লেখার সময় যদি লাইনে না ধরে তখন আমরা পরের লাইনে লিখি, তখন হাইপেন দিয়ে ওই যে শব্দটা বাকি রইলে ওটাকে আমরা লিখি। যেমন করে বিউটিফুল লিখতে গেলে, বিউটিফুল এই শব্দটা লিখতে গেলে যদি আমাদের লাইনে না ধরে, তাহলে ফুল শব্দ মনে করো তোমার লাইন ধরছে, তখন হাইপেন দিয়ে আমরা এদিকে একটা হাইপেন, এদিকে একটা হাইপেন দিয়ে আমরা ফুলটা মনে করো এখানে নিচে লিখতে হয়। তাহলে অর্ধেক যদি লিখার প্রয়োজন হয় কোনো বাক্যে পৃষ্ঠা যদি না ধরে এই বিউটিফুল, কারণ আমরা এখানেও হাইপেন ইউজ করি। কেমন? তো এরপরে আরেকটাই আছে, আরেকটা দেখি আমরা লাস্ট একটু দেখি। লাস্ট নাম্বার 10 অ্যাপোস্ট্রফি। আচ্ছা অ্যাপোস্ট্রফি শব্দের অর্থ মূলত এটা পসেসিভ বোঝায় বা আহ্বান বোঝায়। যদি বলি করিমস বুক, দেখো এটার মেইন ব্যবহার হচ্ছে যে করিমের বই, করিমস। ঠিক আছে, করিমস বুক। কেমন? এখানে কার বই? করিমের বই। তাহলে এখানে করিমের ব্যক্তির বই বোঝাচ্ছে, তাহলে অ্যাপোস্ট্রফি ইউজ করতে হবে করিমের পরে একটা এস দিয়ে। কেমন? করিমস বুক। তাহলে পসেসিভ বা কার অধিকার বোঝালে এক্ষেত্রে অ্যাপোস্ট্রফি বোঝায়। তাহলে এটা মূলত অ্যাপোস্ট্রফির মেইন ব্যবহার। আর আরেকটা ব্যবহার দেখো, মনে করো সংখ্যার প্লুরাল বোঝাতে। যেমন 1990 সালের দিকে আমরা বলি, 1990 সালের দিকে, 1980 সালের দিকে, তাহলে এরকম মনে করো 1980 সালের দিকে, তাহলে এই ধরনের অ্যাপোস্ট্রফি এস দিয়ে ওই অনেকগুলো সালকে একসাথে বোঝায়। তাহলে ওখানে যদি অ্যাপোস্ট্রফি ইউজ হয়, কেমন? যাই, তো তোমরা আজকে মোটামুটি পাংচুয়েশন মার্কসটা বুঝলে, আগামী ক্লাসে ক্যাপিটালাইজেশন নিয়ে আলোচনা করবো।
এবং আমরা কিছু এরপর কিছু অনুশীলনী করার চেষ্টা করবো, কেমন? ওকে, সবাই ভালো থাকিও। ওকে, থ্যাংক ইউ।